রক্তের বন্ধন যে কতটা দৃঢ়, কতটা প্রগাঢ়, সেটা যারা বুঝতে পারে তারা জানে শিকড়ের অজানা কাহিনী তারা সন্ধান করতে পছন্দ করে এবং থেকে থেকে সেই শিকড়ে ফিরে যেতে চায়। এটাই হলো বাস্তবতা। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর সাথে, আজ বলবো আমি আমার বড় ভাইয়ের ছেলে শিশির। এখন সে আমেরিকাতে অনেক বছর বয়স, যে বয়সটা দেখতে পাচ্ছ তারপর থেকেই সে আমেরিকাতে আছে। ঠোঁট বাঁকা করে যে হাসিটা দিয়ে আছে সে হলো আমাদের শিশির বাবা। প্রথমে দেখো মাথায় ক্যাপ পরা আমাদের শাওন বাবা, বেবি আপার ছেলে। তারপর আমাদের রাজু অরেঞ্জ কালার গেঞ্জি পরা। তারপর হচ্ছে মুখ বাঁকা করে যে হাসিটা দিয়ে রেখেছে আমাদের শিশির। তারপরে আছে আমাদের মুন্নামা দাঁতের ডাক্তার। শাওন MBA করে ওর বাবার বিজনেস দেখাশোনা করছে। আমরা যার কথা শুনতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি তোমরা শুনবে, আমাদের শিশির যে মুখ বাঁকা করে হাসিটা দিয়ে রেখেছে। আমরা এবার ঈদে তোমরা জানো যে বড় দাদার বাসায় গিয়েছিলাম। সেখানে ঈদের পরের দিন আমার বড় ভাইয়ের মেয়ে ডানামা আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছে। তার ছোট চাচু এখানে আছে, দ্যাটস ওয়াই সে আমাদেরকে টিকিট কেটে কেটে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গেছে। আর আমাদের শিশির বাবা, আবারও বলি, যে ঠোঁটটা বাঁকা করে হাসি দিয়ে আছে, ছোট্ট একটা বাবু, ও ঢাকা ফার্ম গেটের বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজিয়েট স্কুলে বোধহয় ক্লাস 1-এ পড়তো, তখন আমেরিকায় চলে আসে। ভাবি এবং শিশির গ্রিন কার্ড হয়ে এসেছে, দাদা আগে এসেছিলেন, দাদার কাগজপত্র হওয়ার পরে তাদেরকে নিয়ে এসেছেন আল্লাহর রহমতে। আজ শিশির দুই বাবুর বাবা, আল্লাহর রহমতে খুব ভালো একটা পজিশন এখানে আছে। যেমন বড় দাদা হাঁটাহাঁটি করছেন। আমাদের অহংকার, আমাদের গর্ব, অহংকার বলবো না, গর্বও বলবো না, আমাদের আত্মতৃপ্ততা। কিন্তু যেই কথাটা মেনলি বলতে এসেছি, শিকড়ের শক্তি যে এতটা প্রগাঢ়, আসলে এটা আমাদের মতো মানুষগুলো খুব টের পাই। এই যেমন আমি ধরো এখানে 14 বছর হয়ে গেছে আমেরিকাতে আছি, একবারও দেশে যেতে পারিনি। যখনই মনে হয় নিজের অজান্তেই চোখ ভিজে ওঠে, কারণ বাংলাদেশ আমার ছোট্ট একটা বাংলাদেশ, যেমনই হোক আমার প্রিয় বাংলাদেশ। আমি সেই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলা ভাষাভাষীরা জানে এই ভাষা অর্জন করতে কত অগণিত মানুষকে প্রাণ দিতে হয়েছে, কত মানুষ পঙ্গু হয়ে বেঁচে আছে, কত মানুষ মারা গেছে, আবার কেউ কেউ এখনও বেঁচে আছেন। তার মধ্যে আমাদের বড় দাদা আল্লাহ পাক তাকে এখনও রেখেছেন, যেন নেখায়েত দান করেন, আমিন সুম্মা আমিন। আরও অনেক মুক্তিযোদ্ধাদের চিনি। বড় দাদা তো প্রায়ই যান, ভাবি বড় দাদা ওনারা যান, কিন্তু শিশির গিয়েছিল বেশ কত বছর আগে। কিন্তু সেদিন ঈদের দিন আমি যখন গেলাম, তার প্রথম কথাই ছিল, ফুপ্পি আমাকে একটু দাদুর বাড়িটা গুগলে সার্চ দিয়ে দেখাবা। তখন ও বলে, জানো ফুপ্পি, আমি আমার দাদুর বাড়িটা ভীষণ মিস করছি। ছোট্টবেলায় গ্রামে গিয়েছিল, তখন আমার আব্বা বেঁচে ছিলেন। আমার আব্বার বাইরে একটা ইজি চেয়ার ছিল, এটা আব্বার খুব পছন্দের ছিল। সেই চেয়ারটাতে আব্বা বসতেন, বিকেলবেলা আম্মা চা বানিয়ে দিত বা কাজের লোক চা বানিয়ে দিত। তখন শিশির বা আমরা কেউ থাকলে আব্বার পাশে গিয়ে দাঁড়াতাম। আব্বার সেই চা পিরিচে ঢেলে শুধু যে আমাদের খাওয়াতেন তা কিন্তু নয়, শিকড়ের গল্প করতে হলে একটু বিস্তারিত বলতে হবে। আশেপাশে কেউ হেঁটে গেলেও তখন বলতেন যে আমাকে ডাক দিয়ে বলতেন, আরেক কাপ চা দাও, এরকম। তারপরে যেটা হোক, ছোটোবেলায় গিয়েছে, সবসময় আব্বার পাশাপাশি থাকতো। এখন সেদিনও বলার পরে আমি গুগলে সার্চ দিলাম, দেওয়ার পরে যেটা হলো, আমাদের গ্রামটা গ্রামে ঢুকতে শুরুতেই নয়, আবার একদম শেষেও নয়, মিডলে আছে, মাঝখানে আছে দোতলা বাড়ি। তখন আমি সার্চ দিলাম, কিন্তু আমাদের বাড়িতে ঢুকতেই প্রথমে মসজিদ, তারপরে মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা করেছে, ভিডিও দেখেছি এবং মসজিদ, তোমরা সেই মসজিদে আরবি শিখেছি, কবরস্থান, এগুলো পর্যন্ত গুগলে সব কিছু শো করলো। কিন্তু বাড়িটা কিছুতে গুগলে সার্চ দিয়ে আমরা আনতে পারলাম না। আমার ছোটো ভাইও চেষ্টা করলো, আমিও চেষ্টা করলাম, কোনোভাবেই বাড়িটা শো করলো না। তার মন খারাপ হয়ে গেল। তখন আমি তাকে বললাম যে বাঁকা করে হাসি দিয়ে আছে, কত ভালো লাগছে। আর আমার এই বোনের মেয়েটা ডেন্টিস্ট, বাংলাদেশে ঢাকায়। যাই হোক,
তারপরে মনে করো যে আরেকটা ঘটনা এখানে মাঝখানে না বললে আমি বারবারই বলতে চাই, ভুলে যাচ্ছি। সেটা হলো যখন ক্লাস 1-এ পড়ে ওর বোধহয় পেট ব্যথা করছিল, মানে একটু হয়তো পেট খারাপ হয়েছিল। এখন সে স্কুল থেকে দারোয়ান ছিল, কিন্তু কীভাবে যেন স্কুলটা আমাদের একদম বাসার কাছে ছিল, আমরা ফার্ম গেটে ছিলাম লং টাইম, তেজকুনি পাড়ায়। তখন শিশির সে স্কুল থেকে পালিয়ে চলে এসেছে, এসে ওর আম্মুকেও ভয় পেত, কারণ ওর আম্মু একটু মারতো, মানে একটু রাগুনি মারতো সে, দ্যাটস ওর আম্মুকে ভয় পেত। আর ওর অনেক ভরসা ছিল আল্লাহর পরে আমার উপরে, আমার ফুপ্পি আমাকে মানে আম্মুর মারের হাত থেকে বাঁচাবে। আর এই যে গল্পটা সে এখনও তার ওয়াইফকে বলে যে আমার আম্মু আমার ফুপ্পির জন্য কখনো মারতে পারতো না। ওর ওয়াইফ মারিয়ান আমাকে সেই কথাগুলো শেয়ার করে, বলে তুমি হচ্ছে ওর বেস্ট ফুপ্পি, বলে যে সব ফুপ্পিরাই ভালো, সে বলে অনেক ভালো, কিন্তু তার মধ্যে তুমি হচ্ছে বেস্ট ফুপ্পি আমাকে বলে। আমার কাছে কেন যেন মনে হয় না শিশির আমাদের বড় হয়েছে, 2টা ছেলেমেয়ের বাবা হয়েছে। আমি যখনই কাছে পাই ও দৌড়ে এসে আমাকে বুকে নিবে, আমি ওকে বুকে নিব। এই যে আমাদের ভালোবাসাটা। আর যে শিকড়ের কথা বলছিলাম, তখন ওর মন খারাপ হয়ে গেল, বলছে ফুপ্পি কিছুতেই পাচ্ছ না। তাই আমি বললাম যে বাবা একটা কাজ করো, তুমি না হয় ফ্যামিলি নিয়ে বাংলাদেশে ঘুরে আসো, দাদু বাড়ি ঘুরে আসো। তখন বলে ফুপ্পি যদি যাই, প্রথমত অফিস আমাকে লং টাইম ছুটি দেবে না, দ্বিতীয় কথা হচ্ছে আমি যে যাব শুধু আমাদের জন্যই ধরে রাখো 20 লাখ টাকা লাগবে, তারপরে এত বছর পরে বাংলাদেশে যাব, সবার জন্য লাগবে না। সো অনেক অনেক টাকার ব্যাপার, কিন্তু চিন্তা ভাবনা আছে, দেখা যাক, এই কথা বললো। আমার ছোটো ভাই রাজু সঙ্গে সঙ্গে আবার সে গুগলে সার্চ দিল, দিয়ে ওই একই অবস্থা, মাদ্রাসা মসজিদ কবরস্থান এগুলো আসছে, বাড়িটা আসছে না। দ্যাটস ওয়াই আমাদের শিশিরের খুব মন খারাপ হলো। এই যে দাদুর বাড়ি না, দাদুর বাড়ি কি বলবো, আর আমার আব্বার তো সবগুলাই আমরা ছেলে মেয়েরা বলো, নাতি নাতকুরা বলো, আমার আব্বার কলিজা ছিল। আব্বা কখনো কাউকে ধমক দিয়ে কথা বলতেন না, কাউকে কোনোদিন আমার জ্ঞানে মনে হয় না আমার বাবা কখনো আমাদের গায়ে হাত তুলেছেন। আল্লাহ আল্লাহ। তারপরে যাই হোক, ওর ওয়াইফও সেই কথা বলছিল যে মাঝে মাঝেই শিশির এখন দাদুর বাড়ির কথা বলে, কারণ ছোটোবেলায় ছেড়ে এসেছে, তো মাঝখান দিয়ে গিয়েছিল, সেটা তাও মনে হয় 15-16 বছর হয়ে গেছে, এখন সে আবার যেতে চাচ্ছে। এটার নাম হলো জন্মস্থানের মায়া, জন্মভূমির মায়া। ও যদিও জন্মেছে ঢাকাতে, ঢাকা হলি ফ্যামিলি হসপিটালে ওর জন্ম, কিন্তু দাদুর বাড়িটা তো চাঁদপুরে, সেই বাড়িটা সে মিস করে। শুনতেও ভীষণ ভালো লাগে। নিজেকে ধন্য মনে করি যে আমেরিকা এমন একটা জায়গা, আর ওরা আল্লাহর রহমতে সব দিক থেকেই খুব ভালো একটা জায়গায় আছে, তারপরও দাদুর বাড়ি, গ্রামের বাড়ি, সেটা সে মিস করে। এটাও কিন্তু আমি বলবো একটা বড় মনের পরিচয় পাওয়া যায় এখান থেকে। অনেকে আছে একটু ভালো পরিবেশ থাকতে পারলে কিসের দাদুর বাড়ি, কিসের বাংলাদেশ, এগুলো ভুলে যায়। আবার অনেকে আছে এখানে খুব 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 ভালো পজিশনে থাকলেও নিজের দেশকে ভুলে যান না, নিজের জন্মভূমিকে ভুলে যান না, নিজের দাদা বাড়ি, নানা বাড়ি, এগুলো ভুলে যান না। এটা আসলে আমাদের ভুলে যাওয়া উচিত না, যেখান থেকে আমাদের শিকড়টা। যদি আমরা শিকড়কেই ভুলে যাই তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? আসলেই কি থাকে? থাকে না। তাই শিকড়কে আমাদের শিকড়কে স্মরণ করে জীবনযাত্রা চালিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে সততার সঙ্গে, এবং যোগ্যতার লড়াইয়ে জিতার চেষ্টা করতে হবে। যদিও আল্লাহর রহমতে আমাদের ভাই বোনরা বা আমরা প্রত্যেকেই, আমার বড় ভাই একজন মুক্তিযোদ্ধা, সবাই জানো, তিনি আমেরিকা আছেন কত বছর, তিনি কখনো আমেরিকায় থাকবেন বা আসবেন এমনটা ভাবেননি। আগে গিয়েছিলেন জাপানে, ওখানে 1 বছর থেকে ওখান থেকে এসে আমেরিকায় চলে এসেছিলেন। আজকে ধরো প্রায় 35 বছর তিনি আমেরিকাতে, কিন্তু তিনি কখনো কখনো ঈদের নামাজে লুঙ্গি পড়তে যান। আমেরিকার সাবান ব্যবহার করেন না, বলে আমার বাংলাদেশের জিনিস আমি ব্যবহার করব। এখানে আমেরিকা আসার পিছনে তার একটু কারণ ছিল, একটা কষ্ট ছিল, সেই কারণে তিনি দেশটাকে ত্যাগ করে আমেরিকাতে এসেছিলেন। তিনি আসতে চাননি। আমার বড় বোন সেই সময়, বড় বোন তার টাকা দিয়ে ভাইকে মন খারাপের হাত থেকে, কান্নার হাত থেকে রক্ষা করার জন্য আমেরিকাতে পাঠিয়ে দিলেন। কারণ সবাই বললেন যে হয়তো ওখানে গেলে বা কোনো বিদেশ গেলে তার কষ্টগুলো ভুলে থাকবে, সে ভালো থাকবে। কারণ
আমার বড় ভাই, আমাদের কথা নাই বা বললাম, এমন সফট মাইন্ডের একজন মানুষ। আমরা সবাই আসলে এই জন্য বোধহয় কষ্টটা আমাদের জন্য বেশি। মানে আমাদের ডানামা ওর পাশেও বাসা, সে চলে যাচ্ছে, আমাদের রাজু পরের দিন বাংলাদেশে চলে আসবে, এগুলো ভেবে সে কান্না করে দিচ্ছে। তো বললাম, দাদা কান্না কেন করতেছেন? আমি একা হয়ে যাব। মানে আমরা মানুষজন অনেক বেশি পছন্দ করি, আর ভালো মানুষদেরকে আল্লাহ একটু বেশি পরীক্ষা করেন। জানি না আমরা কতটুকু ভালো মানুষ হতে পেরেছি, কিন্তু আমাদের সব ভাই বোনদের, আমার বাবার মাকে তো দেখিনি, মায়ের গল্প শুনেছি, এটা আমাদের গ্রামের মানুষজন বলতে পারবে যে আমরা কতটা ভালো হওয়ার চেষ্টা করি বা করেছি। যাই হোক, আসলে ভালো মানুষ হওয়াটা সবার আগে আল্লাহ পাকের হুকুম থাকতে হবে, তারপরে আমাদের চেষ্টা থাকতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিই। আমার বড় ভাই একদিন বললেন, আমার আব্বা সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যার জন্য আমাদেরকে অনেকে পেয়ে বসে, থেকে না থেকে অপমান করে, কিন্তু কষ্ট পাই পরক্ষণে বলি আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই বললেন, মানে কোনো একটা কথায়, আমেরিকাতে যখন আমি এসেছিলাম, কি কথায় ঠিক মনে নেই, উনি আমাকে বললেন যে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর আমি আসলে করতেও পারি না, আল্লাহ মাফ করুন, আমার কোনো ভাই বোনই করতে পারে না। মানে আমরা ঘরে ঘরে যেটা রাগ করি নিজেরা, কিন্তু আশেপাশে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে আমরা এটা করতে পারি না, আল্লাহ মাফ করুন। তখন দাদা বললেন যে কেউ যদি কষ্ট দেয় বা তোকে অন্যায়ভাবে আঘাত করে, তুই সরে আসবি। তুই যদি ওর পাল্টা সে কথা, একটা খারাপ কথা বলিস, তাহলে কি হবে বলতো? তার মধ্যে আর তোর মধ্যে কোনো ধরনের কোনো তফাৎ থাকবে না। আমরা সেই শিক্ষাই জন্ম থেকে বড় হয়েছি, এখনও সেই শিক্ষাকেই আগলে ধরে বাঁচতে চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ পাক সুদীর্ঘ নেখায়াত দান করুন, বেশি বেশি ইবাদত করার তৌফিক দিন, এবং সব সময় সত্য এবং ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন, শুধু আমাদের না, সকল মানুষদের। কারণ সবার আগে যদি আমরা ভালো মানুষ হতে পারি, তাহলে আমরা ভালো ধার্মিক হব, তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে শিখব। আমরা আমাদের পেয়ারে নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী, আল্লাহর পেয়ারে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে শিখব। আল্লাহ ভালো রাখুক সবাইকে, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম বারবার দেয়া যায়, যত দেয়া যায় ততই সওয়াব। আমি যে কথাটা বলতে শুরু করেছি আসলে ভুলে যাই। এই ওষুধগুলো খাওয়ার পর আমার একটা মেমোরি লস হয়ে গেছে, একটুক্ষণ পরেই মনে পড়ে, কিন্তু বেশিরভাগ সময় ভুলে যাই। যে কথাটা বলছিলাম, স্কুল থেকে ছোট্ট একটা বাবু, ইউনিফর্ম পরা, ও এসে দরজার পাশে বাইরে দাঁড়িয়ে আছে, কলিং বেলও দিচ্ছে না। আমি পরে দরজা খুলে ওকে দেখে হকচকিত হয়ে গিয়েছি। ও মুখটা অন্ধকার করে রেখেছে আর ভীষণ রকম ভয় পাচ্ছে। আমি বললাম, আব্বু কী হয়েছে? তো বলতেছে, ফুপ্পি আমার পেট ব্যথা করছে, আমি স্কুল থেকে চলে এসেছি। তখন আমি বললাম যে তুমি একা চলে আসলা, তুমি টিচারকে বলতা। সেটা তো সে নার্ভাস ফিল করছে, মানে টিচারকে বলবে সেটাও নার্ভাস ফিল করছে। তারপরে যেটা হলো, আমি তাকে ঘরে নিয়ে আসলাম। ভাবি তো রেগে আগুন, কেন স্কুল থেকে পালালো। তো বেবি আপা বুঝালেন, আমরা একসাথে থাকতাম, আমি বুঝালাম, সবাই বুঝালো যে ছোট্ট বাচ্চাও বোঝে না, ওর অনেক পেট ব্যথা করছে, কারণ ওকে দেখেই বোঝা যাচ্ছে তার পেটে ভীষণ ব্যথা করছে, একদম বাঁকা হয়ে আছে, মুখটা একেবারে কালো হয়ে আছে। দেখে কী যে মায়া লাগলো, ভাবে মানে দেখটা থাপ্পড় দিয়ে ফেলবে আমার একটা ভাব। সেখান থেকে আমি আগলে রাখলাম। বেপা বলতেছে, আপনি ওকে মারবেন কেন? ও তো ইচ্ছে করে আসেনি, আর টিচারকে বলবে সেই সাহসটা সে পাচ্ছিল না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আমরা বললাম যে আলহামদুলিল্লাহ, কত ছোট্ট একটা বাবু যে রাস্তাগুলো ডিঙিয়ে বাসা পর্যন্ত আসতে পেরেছে, সেই জন্য ভাবি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আর স্কুলে জানিয়ে দিতে হবে যে ও বাসায় চলে এসেছে, তা না হলে চিন্তা করবে। তোমরা সবাই জানো ফার্ম গেটের বিজ্ঞান কলেজের স্কুলটা বেশ নামকরা স্কুলেই ছিল। সো ও যে কখন কোন ফাঁকে চলে এসেছে, হয়তো বা দারোয়ান ভাই অন্যদিকে ঘুরেছিলেন, দেখতে পাননি। এই ছিল সেই শিকড়ের গল্প। ভালো লাগলে লাইক করে কমেন্ট করবে। ওকে।